হ্যালো এভরিওয়ান। এর আগের ক্লাসে আলোচনা করেছি উদ্ভিদ হরমোন সম্পর্কে। উদ্ভিদ হরমোন কাকে বলে এবং তার কি সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং তার যে ভাগগুলো ছিল। উদ্ভিদ হরমোন যে কী পেয়েছিলাম আমরা, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, এছাড়াও বিভিন্ন ধরনের কৃত্রিম হরমোন, ঠিক আছে, ইথিলিন, 2,4-D, এই সমস্ত কৃত্রিম হরমোনগুলো সম্পর্কে আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রাণী হরমোন। প্রাণী হরমোন কি, কাকে বলে, তার সংজ্ঞা কি, তার বৈশিষ্ট্য কি, সেই সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে প্রাণী হরমোন কাকে বলে, তার আগে জানতে হবে যে প্রাণী হরমোনের কাজ কি। প্রাণী হরমোন কি করে, ধরো একটা মানুষের ক্ষেত্রে শিশু অবস্থা থেকে বৃদ্ধাদশা পর্যন্ত বিভিন্ন ধরনের জৈবনিক কাজ ঘটে চলেছে। সেই সমস্ত যে জৈবনিক কাজ, সেই জৈবনিক কাজগুলো কার দ্বারা সঞ্চালিত হয় না, এই প্রাণী হরমোনের দ্বারা সঞ্চালিত হয়। তাহলে এই প্রাণী হরমোন কিভাবে সঞ্চালিত করে এবং কোন কোন হরমোন কোন কাজের সঙ্গে যুক্ত, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রাণী হরমোনের সংজ্ঞাটা আগে জানা যাক যে প্রাণী হরমোন কাকে বলে। তাহলে প্রাণী হরমোন কাকে বলছে না, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত যে জৈব রাসায়নিক বার্তাবাহক পদার্থ উৎপত্তিস্থল থেকে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য অঙ্গে পৌঁছে নির্দিষ্ট কাজ সম্পাদন করে ও ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাকে প্রাণী হরমোন বলে। তাহলে উদ্ভিদ হরমোন যেটা আমরা পড়েছিলাম এর আগের ক্লাসে, সেই জিনিসটাই আছে। উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে কি হয়েছিল না, উৎসস্থলটা কোলা থেকে বা তার যে উদ্ভিদ দেহের যে কোষ বা কলা, সেইখান থেকে উৎপত্তি স্থল। প্রাণীর ক্ষেত্রে কি না, অন্তঃক্ষরা গ্রন্থি। এরপর দেখো উদ্ভিদের সময় উদ্ভিদ হরমোন যখন আমরা পড়ি তখন কি না, রক্ত লসিকা ছিল না, সেখানে কি ছিল, বেপন প্রক্রিয়ার মাধ্যমে ও উদ্ভিদের যে কলা রস তার মাধ্যমে কি হয়েছিল, বাহিত হয়েছিল। এইখানে কি না, রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হচ্ছে। তাহলে কি পড়লাম না, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে যে জৈব রাসায়নিক পদার্থ কি করে, যে জৈব রাসায়নিক বার্তাবাহক পদার্থ উৎপত্তিস্থল থেকে কার মাধ্যমে বাহিত হয়, রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য অঙ্গে, অর্থাৎ নির্দিষ্ট যে লক্ষ্য অঙ্গ, যে হরমোনের যেখানে কাজ, সেই অঙ্গে পৌঁছে গিয়ে কী করে না, নির্দিষ্ট কাজ সম্পাদন করে ও ক্রিয়ার শেষে কী হয়, ক্রিয়ার শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে কি হলো না, একটা নির্দিষ্ট অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সৃষ্টি হলো প্রাণী হরমোন, অর্থাৎ জৈব রাসায়নিক একটা পদার্থ। সে কি করলো, রক্ত লসিকার মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য অঙ্গে পৌঁছে নির্দিষ্ট কাজ সম্পাদন করার পর কি হলো না, ধ্বংসপ্রাপ্ত হলো। তাহলে সেই যে জৈব রাসায়নিক পদার্থ তাকে আমরা কি বলবো, প্রাণী হরমোন। বোঝা গেল? তাহলে উদাহরণ যেমন টিএসএইচ অর্থাৎ কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কি করে না, অগ্রপিটুইটারি থেকে উৎপত্তি লাভ করে টিআরএইচের যে ক্ষরণ সেটাকে সে নিয়ন্ত্রণ করে। তাহলে একই রকমভাবে টিআরএইচ থাইরয়েড রিলিজিং হরমোন অগ্রপিটুইটারি থেকে উৎপত্তি লাভ করে এবং কি করে, থাইরয়েড গ্রন্থিতে উৎপন্ন যে T3 এবং T4 থাইরক্সিন, ঠিক আছে, তার যে ক্ষরণ সেটা নিয়ন্ত্রণ করে। সেরকমভাবে T3 T4 দেহের বৃদ্ধি, ঠিক আছে, এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ACTHও অগ্রপিটুইটারিতে উৎপত্তি লাভ করে বিভিন্ন ধরনের যে হরমোন তাদের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কি, TSH, TRH, T3 T4, ACTH এছাড়াও যে সমস্ত বিভিন্ন ধরনের হরমোনগুলো রয়েছে তারা কি করে না, একে অপরের ক্ষরণ নিয়ন্ত্রণ করে প্রাণীর বৃদ্ধি বা হ্রাস বা যে কোনো রোগ জীবাণুর সঙ্গে যে প্রতিষেধক রূপে কি করে না, এই হরমোনগুলো কাজ করে থাকে। প্রাণী হরমোনের সংজ্ঞা হলো। এরপর প্রাণী হরমোনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। না, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য কোনগুলো হবে, প্রাণী হরমোনের সংজ্ঞাতে যে সমস্ত জিনিসগুলো পড়লাম সেগুলো কি না, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। তাহলে যেমন উৎসস্থল, তাহলে প্রাণী হরমোনের উৎসস্থল বা উৎস কোথায় না, অন্তঃক্ষরা গ্রন্থি। এছাড়াও কি আছে না, কোষযুক্ত দেহাংশ কোনগুলো, যেমন শুক্রাশয়, ডিম্বাশয় বা খাদ্যনালীর প্রাচীর গাত্র। শুক্রাশয়, ডিম্বাশয় বা খাদ্যনালীর যে প্রাচীর গাত্র, সেই জায়গা থেকেও কিন্তু প্রাণী হরমোন নিঃসৃত হয়ে থাকে। তাহলে প্রাণী হরমোনের উৎসস্থল কি হলো না, অন্তঃক্ষরা গ্রন্থি। যেমন অন্তঃক্ষরা গ্রন্থি যদি উদাহরণ বলি সেক্ষেত্রে কি হবে, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এই ধরনের যে গ্রন্থিগুলো আছে সেগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এরপর কোষযুক্ত দেহাংশ যেমন কি বললাম, শুক্রাশয়, ডিম্বাশয়, খাদ্যনালীর প্রাচীর গাত্র। এই যে
এই যে দেহাংশগুলো আছে সেই দেহাংশগুলো থেকে কি হয় না প্রাণী হরমোন উৎপত্তি লাভ করে থাকে। তাহলে প্রাণী হরমোনের উৎস হলো একটা বৈশিষ্ট্য। এরপর কি না প্রকৃতি, প্রাণী হরমোনের প্রকৃতি কি ধরনের? প্রাণী হরমোন সাধারণত প্রোটিন, পেপটাইড বা গ্লাইকোপ্রোটিন বা স্টেরয়েড জাতীয় হয়ে থাকে। কি হয় তাহলে? প্রোটিন জাতীয়, পেপটাইড জাতীয়, গ্লাইকোপ্রোটিন জাতীয় বা স্টেরয়েড জাতীয় হয়ে থাকে। তাহলে প্রাণী হরমোন এই ধরনের, এর যে প্রকৃতি, এই ধরনের প্রকৃতিগুলো এর মধ্যে লক্ষ্য করা যায়। এরপর পরিবহন পদ্ধতি, তাহলে উৎপত্তি লাভ করলে কি হবে না সেটা পরিবহন হবে বা ওই স্থানে কাজ করবে উদ্ভিদ হরমোনের মতো। কিন্তু প্রাণী হরমোন কি হয় সাধারণত এক জায়গাতে উৎপত্তি লাভ করে এবং অন্য জায়গাতে গিয়ে কাজ করে। তাহলে কি না পরিবহন পদ্ধতি, তাহলে এর যে পরিবহন পদ্ধতি সেটা কি না দেহতরল অর্থাৎ রক্ত বা লসিকা দ্বারা, কি দ্বারা? যেটাকে আমরা দেহতরল বলে থাকি, কি না রক্ত বা লসিকার দ্বারা কি হয় বাহিত হয়। তাহলে এর পরিবহন পদ্ধতি কি? রক্ত ও লসিকা, এই দুটোর মাধ্যমে সে কি হয় না এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ওই যে হরমোন তার যে লক্ষ্য সেই লক্ষ্যে গিয়ে সেই জায়গাতে সে কার্য সম্পাদন করে। তাহলে রক্ত ও লসিকার দ্বারা বাহিত হয়। এরপর কাজ, তাহলে এর কাজ কি না লক্ষ্য অঙ্গে গিয়ে নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করা। তাহলে যে হরমোন যার জন্য উৎপত্তি লাভ করেছে সেই লক্ষ্য অঙ্গে গিয়ে নির্দিষ্ট যে শারীরবৃত্তীয় কাজ সেই কাজ সম্পাদন করা হচ্ছে কি না প্রাণী হরমোনের কাজ। তাহলে লক্ষ্য অঙ্গে গিয়ে নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করা হচ্ছে প্রাণী হরমোনের অপর একটি বৈশিষ্ট্য। এরপর পরিণতি, পরিণতি হচ্ছে এর আরেকটি বৈশিষ্ট্য। তাহলে কি হয়? পরিণতি খুব অল্প সময় সক্রিয় থাকে। কি হয়? খুব অল্প সময় সক্রিয় থাকে। নির্দিষ্ট অঙ্গে গিয়ে কাজ করার পর সে খুব অল্প সময়ের জন্য সক্রিয় থাকে এবং কি হয় নির্দিষ্ট উৎসেচকের প্রভাবে বিনষ্ট হয়। কার্য শেষে সে কী হয় না বিনষ্ট হয়। কিসের মাধ্যমে? নির্দিষ্ট উৎসেচকের প্রভাবে। তাহলে কি হলো পরিণতি? শেষ অবধি তার পরিণতি কি হলো? উৎসেচকের প্রভাবে বিনষ্ট। তাহলে লক্ষ্য অঙ্গে গিয়ে নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করলো এবং খুব অল্প সময় সক্রিয় থেকে তারপর নির্দিষ্ট উৎসেচকের প্রভাবে সে বিনষ্ট হলো। এরপর কি এর অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য, যেটা বার্তা বাহক রূপে কাজ করে। বার্তা বাহক, বার্তা বাহক অর্থাৎ কি না নির্দিষ্ট কোষগুচ্ছ থেকে সংশ্লেষিত হয়ে দূরবর্তী কোষে কাজের বার্তা বহন করে। তাহলে কি করে না নির্দিষ্ট কোষগুচ্ছ বা কোষযুক্ত দেহাংশ বা অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থিটাও কি না একটা কোষগুচ্ছ। তাহলে সেই নির্দিষ্ট কোষগুচ্ছ থেকে সংশ্লেষিত হয়ে উৎপত্তি লাভ করে কি হয় না দূরবর্তী কোষে কাজের বার্তা। তাহলে দূরবর্তী কোষে কি করে না কাজের বার্তা বহন করে এবং কার্য শেষে কি হয় কিছু সময়ের জন্য সক্রিয় থাকে ও নির্দিষ্ট উৎসেচকের প্রভাবে বিনষ্ট হয়। তাহলে তার বার্তাবাহক হিসেবে সে কাজ করে, অর্থাৎ এটিও একটি তার বৈশিষ্ট্য। তাহলে নির্দিষ্ট কোষগুচ্ছ থেকে সৃষ্টি হচ্ছে, সংশ্লেষিত হয় এবং দূরবর্তী কোষে কাজের বার্তা বহন করে। এরপর আরেকটা আছে ফিডব্যাক, ঠিক আছে, ফিডব্যাক নির্দেশ করে। তাহলে ফিডব্যাক নির্দেশটা আমরা 7 নম্বরে পড়ব। তার আগে আমরা এই ছোটা জিনিস আরেকবার দেখে নিই। তাহলে কি পড়লাম? প্রথমে এর বৈশিষ্ট্য, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য কি না উৎস, প্রকৃতি, পরিবহন পদ্ধতি, কাজ, পরিণতি, বার্তাবাহক। আরেকটা জিনিস পড়ব ফিডব্যাক নির্দেশ, ঠিক আছে। তাহলে উৎসতে কি দেখলাম? অন্তঃক্ষরা গ্রন্থি ও কোষযুক্ত দেহাংশ থেকে সে উৎপত্তি লাভ করে। অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পিটুইটারি, থাইরয়েড বিভিন্ন গ্রন্থিগুলো আছে। কোষযুক্ত দেহাংশের মধ্যে যেমন শুক্রাশয়, ডিম্বাশয়, খাদ্যনালীর প্রাচীরগাত্র, ঠিক আছে। প্রকৃতির মধ্যে কি আছে না প্রোটিন, পেপটাইড, গ্লাইকোপ্রোটিন বা স্টেরয়েড জাতীয়। পরিবহন পদ্ধতি অপর একটি বৈশিষ্ট্য, যার মধ্যে কি না দেহতরল অর্থাৎ রক্ত বা লসিকার দ্বারা বাহিত হয়। এরপর কি দেখলাম? কাজ কি না লক্ষ্য অঙ্গে গিয়ে নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করা হচ্ছে প্রাণী হরমোনের কাজ। পরিণতি কি না নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করার পর খুব অল্প সময় সক্রিয় থাকে এবং নির্দিষ্ট উৎসেচকের প্রভাবে কি হয় বিনষ্ট হয়। এরপর বার্তাবাহক রূপে কি রকম কাজ করে না নির্দিষ্ট কোষগুচ্ছ থেকে সংশ্লেষিত হওয়ার পর দূরবর্তী কোষে কাজের বার্তা বহন করে। এটাই হচ্ছে বার্তাবাহক। তাহলে বার্তাবাহক রূপে কাজ করে। এরপর একটা ফিডব্যাক নির্দেশ আছে 7 নম্বর। তাহলে 7 নম্বরটা আমরা এরপর আলোচনা করব। এরপর 7 নম্বর বৈশিষ্ট্য,
7 নম্বর বৈশিষ্ট্যতে কি আছে না ফিডব্যাক নিয়ন্ত্রণ। প্রাণী হরমোনের বৈশিষ্ট্যের মধ্যে ছোটা বৈশিষ্ট্য আমরা আগে দেখলাম, ঠিক আছে। এরপর 7 নম্বরে কি না ফিডব্যাক নিয়ন্ত্রণ। ফিডব্যাক নিয়ন্ত্রণ জিনিসটা কি, সাধারণত কোনো হরমোনের ক্ষরণ মাত্রা অপর একটি হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই ঘটনাকে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। তাহলে কি হয় না এখানে সাধারণত কোনো হরমোনের ক্ষরণ মাত্রা, কোনো একটি হরমোনের ক্ষরণ মাত্রা কি হয়, অপর কোনো একটি হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ঘটনাকে কি বলা হয় না ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে কোনো একটা হরমোনের অন্য কোনো একটা হরমোনের উপর যে নির্ভরশীল হওয়ার যে ঘটনা তাকেই বলা হয় হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। বোঝা গেল? তাহলে এর যে একটা উদাহরণ দিলে খুব ভালো করে বোঝা যাবে। তাহলে একটা উদাহরণ আমরা দেখব, ঠিক আছে। উদাহরণ না দেখবো যে হাইপোথ্যালামাস, ঠিক আছে। হাইপোথ্যালামাস কী করে না টিআরএইচ হরমোনের ক্ষরণ করে, অর্থাৎ থাইরয়েড রিলিজিং হরমোনের ক্ষরণ করে। তাহলে থাইরয়েড রিলিজিং হরমোনের কাজ কি না টিএইচ অগ্রপিটুইটারি থেকে টিএইচ হরমোনের যে ক্ষরণ সেটা নিয়ন্ত্রণ করা। আবার টিএইচ হরমোনের কাজ হচ্ছে কি না থাইরয়েড গ্রন্থি থেকে T3 বা T4 এর যে ক্ষরণ সেটা নিয়ন্ত্রণ করা। তাহলে রক্তে T3 বা T4 এর যে মাত্রা হ্রাস সেটাকে না এই টিএসএইচ নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা এই উদাহরণটা ভালো করে দেখব। তাহলে কি হয়, ধরো রক্তের T3 ও T4 অর্থাৎ থাইরক্সিন হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। T3 ও T4 অর্থাৎ থাইরক্সিন হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কি করে না T3 ও T4 এর মাত্রা বৃদ্ধি পেলে হাইপোথ্যালামাসে কি না ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ ঘটে থাকে, অর্থাৎ ঋণাত্মক সংকেত পাঠায়। ঋণাত্মক সংকেত পাঠানোর সাথে সাথে হাইপোথ্যালামাস কী করে, হাইপোথ্যালামাস তোমার টিআরএইচের ক্ষরণ হ্রাস ঘটিয়ে দেয়, অর্থাৎ থাইরয়েড রিলিজিং হরমোনের ক্ষরণ হাইপোথ্যালামাস হ্রাস ঘটিয়ে দেয়। এরপর যদি থাইরয়েড রিলিজিং হরমোন অর্থাৎ টিআরএইচের ক্ষরণ যদি হ্রাস পায় সেক্ষেত্রে কি হয় অগ্রপিটুইটারি থেকে যে টিএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয় তার ক্ষরণ হ্রাস পায়। সঙ্গে সঙ্গে কি হয় না থাইরয়েড গ্রন্থি থেকে T3 ও T4 এর ক্ষরণ হ্রাস পায়। তাহলে T3 ও T4 এর ক্ষরণ হ্রাস পেলে কি হবে না রক্তে T3 ও T4 এর মাত্রাও হ্রাস পাবে। তাহলে দেখো এটা কি না ঋণাত্মক সংকেতের মাধ্যমে T3 ও T4 এর মাত্রা হ্রাস ঘটানো হলো, কি না রক্তে T3 ও T4 এর মাত্রা বৃদ্ধি পেয়েছিল, সেইখান থেকে ঋণাত্মক সংকেত পাঠিয়ে টিআরএইচ এর ক্ষরণ হ্রাসের মাধ্যমে টিএসএইচ এর ক্ষরণ হ্রাস ঘটানো হলো এবং সেইখান থেকে T3 T4 এর ক্ষরণ হ্রাস ঘটিয়ে রক্তে T3 ও T4 এর মাত্রা হ্রাস ঘটানো হলো। এটা গেল ঋণাত্মক ফিডব্যাকের উদাহরণ। একই রকমভাবে যদি রক্তের T3 ও T4 এর মাত্রা হ্রাস হয় সেক্ষেত্রে কি হয় না ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ ঘটে থাকে, অর্থাৎ T3 ও T4 এর মাত্রা যখন হ্রাস হয় তখন কি হয় ধনাত্মক সংকেত কোথায় পৌঁছে যায় হাইপোথ্যালামাসে পৌঁছে যায়। এরপর হাইপোথ্যালামাস কী করে টিআরএইচ এর ক্ষরণ বৃদ্ধি ঘটায়। দেখো ডবল দাগ দিয়েছি, তাহলে এই যে ডবল দাগ দেওয়া আছে মানে এটা কি হচ্ছে ধনাত্মক সংকেত পাঠাচ্ছে এবং ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ ঘটছে। সেক্ষেত্রে দেখো কি হচ্ছে না ধনাত্মক কেন, কারণ বৃদ্ধি ঘটছে সব জিনিসেরই, তার জন্য সেটা ধনাত্মক। আবার এটা ঋণাত্মক কেন, কারণ সব হরমোনেরই কি হচ্ছে না হ্রাস ঘটছে, তার জন্য এটা কি ঋণাত্মক। তাহলে এইখানে কি হচ্ছে ধনাত্মকের ক্ষেত্রে টিআরএইচ এর ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে কোথায় হাইপোথ্যালামাসে। তাহলে হাইপোথ্যালামাসে টিআরএইচ এর যদি ক্ষরণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে অগ্রপিটুইটারি থেকে টিএসএইচ এর ক্ষরণ বৃদ্ধি পাবে। টিএসএইচ এর ক্ষরণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে থাইরয়েড গ্রন্থি থেকে T3 ও T4 এর ক্ষরণ বৃদ্ধি পাবে। এরপর দেখো T3 ও T4 এর যদি ক্ষরণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে রক্তের T3 ও T4 এর ক্ষরণ মাত্রা বৃদ্ধি পাবে। এইভাবে তাহলে কি না যেটা রক্তের T3 ও T4 এর মাত্রা হ্রাস পেয়েছিল সেটা কি হয়েছে ধনাত্মক সংকেত পাঠানোর মাধ্যমে হাইপোথ্যালামাস থেকে T3 ও T4 এর মাত্রা বৃদ্ধি ঘটানো হলো। এইভাবে বৃদ্ধি ও হ্রাসের মাধ্যমে এই যে একটা নিয়ন্ত্রণ ঘটানো, ঠিক আছে, কোনো হরমোনের ক্ষরণ মাত্রা অপর একটি হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া, ঠিক আছে। তাহলে এইখানে যেমন টিআরএইচ, টিএসএইচ, T3, T4 এই যে চারটা হরমোন আছে তারা একে অপরের উপর নির্ভর করে তাদেরকে যে নিয়ন্ত্রণ করছে সেই ঘটনাকে এই বলা হচ্ছে কি না হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে এটা একটা
উদাহরণ হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বোঝা গেল, খুব সহজেই আশা করি বোঝা গেল। তাহলে এটা কি না, এখানে T3 এবং T4 এর মাত্রা যখন হ্রাস পাচ্ছে তখন ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি হচ্ছে সব জিনিসের, সব হরমোনেরই। আবার যখন T3 ও T4 এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে তখন ঋণাত্মক ফিডব্যাকের মাধ্যমে কি হচ্ছে না, সকল হরমোনেরই ক্ষরণ হ্রাসের মাধ্যমে তাদের যে মাত্রাটা সেই মাত্রাটার সমতা বিধান ঘটছে। তাহলে এটা কি বলা হচ্ছে না, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, অর্থাৎ কোনো একটা হরমোনের অপর কোনো একটি হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ঘটনাকেই বলা হবে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে এটা গেল হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ, অর্থাৎ এর যে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য তার শেষ বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের যে পার্থক্য সেটা। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের বৈশিষ্ট্য সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তাহলে দেখো, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের বৈশিষ্ট্য তার সংজ্ঞা থেকেই পাবো, ঠিক আছে, প্রথমত সংজ্ঞা থেকেই পাবো, এবং তার উৎসস্থল কোথায় সেই সমস্ত জিনিসগুলোই তার কি হবে না, পার্থক্য। তাহলে প্রথমত বিষয় দেখো, প্রথম বিষয়টা কি না, পরিবহন মাধ্যম বা পদ্ধতি। প্রথম পার্থক্যটাই হবে তাহলে তাদের কি, পরিবহন মাধ্যম বা পদ্ধতি। তাহলে উদ্ভিদ হরমোনের পরিবহন মাধ্যম কি না, জাইলেম ও ফ্লোয়েম কলার জলীয় দ্রবণ। তাহলে কোথায় পরিবাহিত হয় কি দ্বারা না, জাইলেম ও ফ্লোয়েম কলার জলীয় দ্রবণ বা বেপন পদ্ধতিতে এই উদ্ভিদ হরমোন পরিবহন হয়, বা পরিবহন পদ্ধতিটা হচ্ছে এর বেপন পদ্ধতি। এরপর যেমন প্রাণী হরমোন কিভাবে পরিবহন হয় না, দেহ তরলের রক্ত বা লসিকা দ্বারা প্রাণী হরমোন পরিবাহিত হয়। তাহলে এটা কি গেল না, পরিবহন মাধ্যম বা পদ্ধতির যে পার্থক্য উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনে সেটা। এরপর আমরা দেখব উৎসস্থল। তাহলে উৎসস্থলও উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের একটি পার্থক্য পাওয়া যাবে। তাহলে উৎসস্থল উদ্ভিদ হরমোনের কোথায় না, সাধারণত কিনা ভাজক কলাতে উদ্ভিদ হরমোন পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ধরনের যে অগ্রস্ত ভাজক কলা বা অগ্রস্ত কাণ্ড, ঠিক আছে, অগ্রস্ত পাতা, বর্ধনশীল পাতা, এই সমস্ত জায়গাতেও আমরা কি উদ্ভিদ হরমোন পেয়ে থাকি, কিন্তু সাধারণত আমরা কি থেকে পাই না, ভাজক কলা থেকে উদ্ভিদ হরমোন পেয়ে থাকি, ঠিক আছে। এরপর প্রাণী হরমোন কোথা থেকে পেয়ে থাকি বা কোথায় সৃষ্টি হয় প্রাণী হরমোন না, অন্তঃক্ষরা গ্রন্থি বা অন্তঃক্ষরা কোষযুক্ত দেহাংশ। এর সংজ্ঞাতে আমরা পড়লাম অন্তঃক্ষরা কোষযুক্ত দেহাংশ যেমন শুক্রাশয়, ডিম্বাশয়, ঠিক আছে, এই সমস্ত জায়গায় অন্তঃক্ষরা গ্রন্থি যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, হাইপোথ্যালামাস, এই সমস্ত গ্রন্থিতে আমরা প্রাণী হরমোন পেয়ে থাকি। তাহলে এটা উদ্ভিদ হরমোন কোথায়, সাধারণত ভাজক কলাতে, এবং প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি বা অন্তঃক্ষরা কোষযুক্ত দেহাংশে আমরা পেয়ে থাকি। তাহলে এটা হচ্ছে ওর উৎস স্থল। এরপর রাসায়নিক প্রকৃতি। তাহলে রাসায়নিক প্রকৃতি উদ্ভিদ হরমোনের কি ধরনের না, দেখো, অক্সিন কি, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। একই রকমভাবে সাইটোকাইনিন, তারপরে সাইটোকাইনিনও 4টা জৈব যৌগ বা দিয়ে গঠিত। আবার কি জিব্বেরেলিন, কেবলমাত্র জিব্বেরেলিনটাই কি না, নাইট্রোজেন বিহীন হয়ে থাকে, ঠিক আছে। হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন তিনটাই থাকে, ঠিক আছে, নাইট্রোজেনটা থাকে না। তাহলে এখানে কি হয় না, নাইট্রোজেন যুক্ত বা বিহীন, অর্থাৎ জিব্বেরেলিনে নাইট্রোজেন নেই, তাহলে নাইট্রোজেন যুক্ত বা বিহীন জৈব অম্ল বা ক্ষার, ঠিক আছে, সেটা হচ্ছে উদ্ভিদ হরমোনের রাসায়নিক প্রকৃতি। তাহলে কি, নাইট্রোজেন যুক্ত বা বিহীন জৈব অম্ল বা ক্ষার, উদ্ভিদ হরমোন। এরপর প্রাণী হরমোনের রাসায়নিক বৈশিষ্ট্য কি না, প্রোটিন জাতীয় বা পেপটাইড জাতীয় বা গ্লাইকোপ্রোটিন বা স্টেরয়েড জাতীয় প্রাণী হরমোন হয়ে থাকে। তাহলে প্রাণী হরমোন কি ধরনের হয়ে থাকে, রাসায়নিক প্রকৃতি এর কি, প্রোটিন, পেপটাইড বা স্টেরয়েড ধর্মী। স্টেরয়েডের ওপর আরেকটি নাম গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। তাহলে এটা গেল 3 নম্বর পার্থক্য এদের। এরপর 4 নম্বর পার্থক্য কি না, ব্যবহারিক গুরুত্ব। তাহলে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক গুরুত্ব এবং প্রাণী হরমোনের ব্যবহারিক গুরুত্ব এক নয়, তাহলে এটাও একটা পার্থক্য হবে। তাহলে এই পার্থক্যটা কি না, উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে এর যে ব্যবহারিক গুরুত্ব সেটা কি, উদ্ভিদ হরমোন ব্যাপকভাবে কি হয় না, ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তার সাথে সাথে মূলত কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় প্রযুক্ত হয়। তাহলে উদ্ভিদ হরমোন সাধারণত কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় প্রযুক্ত হয়ে থাকে, এটা এর ব্যবহার। এবং প্রাণী হরমোনের ব্যবহার তুলনামূলক নগণ্য। উদ্ভিদ হরমোনের মতন খুব ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয় না। এটা কি কাজে ব্যবহৃত হয় না, মূলত চিকিৎসা কাজে ব্যবহৃত হয়। তাহলে প্রাণী হরমোন কি কাজে ব্যবহৃত হয়, চিকিৎসা কাজে
মূলত ব্যবহৃত হয়ে থাকে। তাহলে তার জন্য ব্যবহারটা খুব কম, কিন্তু উদ্ভিদ হরমোনের ব্যবহার ব্যাপক পরিমাণে হয়ে থাকে, কারণ এটা কি কৃষিকাজে ব্যবহার করা হয়, উদ্যানবিদ্যায় ব্যবহার করা হয়, তার জন্য এর ব্যবহারটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে এই 4টা পার্থক্য, কি না, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য। ঠিক আছে, বোঝা গেল, খুব সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে, বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে ক্লাসে এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা প্রাণী হরমোনের যে সমস্ত প্রাণী হরমোনগুলো আছে সেই তাদের সম্পর্কে ডিটেলসে পড়বো, যেমন পিটুটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, হাইপোথ্যালামাস। ঠিক আছে, এই সমস্ত যে গ্রন্থিগুলো আছে, অন্তঃক্ষরা গ্রন্থি, সেই গ্রন্থিগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব পরের ক্লাসে।